তাপ এবং তাপমাত্রা এই জিনিসগুলো আমরা মোটামুটি 9-10 থেকেই আমরা কি জানি বা জেনে আসতেছি তাপ সম্পর্কে, তাপমাত্রা সম্পর্কে। তাপ কি জিনিস? তাপ এক প্রকার শক্তি। তাপ কি? এটা 1 মার্কের জন্য প্রশ্ন আসতে পারে। তাপ এক প্রকার শক্তি, যা তাপ হচ্ছে এক ধরনের কি, তাপটা এক প্রকার শক্তি। তাপকে কিন্তু এই যে থার্মোডাইনামিক্সের যে প্রথম ল, ফার্স্ট ল, যেটা ফার্স্ট ল আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত তাপকে শক্তি হিসাবে বিবেচনা করা হইতো না। তো থার্মোডাইনামিক্সের কারণে আমরা তাপকে শক্তি হিসাবে বিবেচনা করা শুরু করছি, ঠিক আছে। এখন এই তাপটা হচ্ছে তাপটাও কিসের ভিতরে ঢুকে যায়? শক্তির কনসেপ্টের ভিতরেও মানে তাপটা ঢুকে। আমরা আগে শক্তি বলতে বুঝতাম বিভব শক্তি, তারপরে গতিশক্তি, এরাই মনে হয় শক্তি। বাট তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে বলে যে না, বিভব শক্তি, গতিশক্তি, যান্ত্রিক শক্তি, এই যে ফর্মে আমরা শক্তি জানি, শুধু এগুলাই শক্তি না, বরং তাপকেও শক্তি হিসাবে বিবেচনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা কোনো বস্তুতে কি মানে কোনো বস্তু ঠান্ডা নাকি গরম সেই অনুভূতিটা আমাদেরকে দেয়, ঠিক আছে। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি দেয় আর কি। এটাকে আমরা লিখতে পারি উষ্ণতা তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা উষ্ণতা ও শীতলতার অনুভূতি জাগায়, ঠিক আছে। উষ্ণতা এবং শীতলতার অনুভূতি জাগায় মানে দুইটা বস্তু আমার কাছে রাখা আছে, তো এই কি বলে, কোনটাতে ঠান্ডা লাগতেছে, কোন বস্তুটা ঠান্ডা কোনটা গরম সেটা আমি ইজিলি বুঝতে পারবো, কোনটা ঠান্ডা কোনটা গরম সেটা আমি ইজিলি বুঝতে পারবো। তো এই যে ঠান্ডা বা গরম যে দুইটা, মনে করেন যে আমার কাছে এই দুইটা কলমই আছে, কারণ একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে ঠান্ডা। এখন আমি হাত দিয়ে টাচ করে দেখলাম যে এটাতে আমার কাছে গরম লাগতেছে আর এটা ঠান্ডা লাগতেছে। একই টাইপের মেটেরিয়াল দিয়ে তৈরি দুইটা বস্তু, বাট আমার কাছে অনুভূতিটা আলাদা আলাদা লাগতেছে। যেই কারণে আমার এই যে গরম ঠান্ডার অনুভূতি হচ্ছে, সেই কারণটাকে বলা হয় তাপ, ঠিক আছে। তাহলে তাপ হচ্ছে এক প্রকার কি শক্তি, এটা মনে রাখতে হবে। তাহলে তাপের একক কি হবে? তাপ যদি এক প্রকার শক্তি হয় তাহলে তাপের একক কি হবে? শক্তির একক যা হয় তাই হবে। শক্তির একক কি হয়? জুল। শক্তির একক কি হয়? জুল। আচ্ছা, তারপরে আসি তাপমাত্রা। তাপ এবং তাপমাত্রা কিন্তু সেম না, সেটা আমরা আগে থেকে জানি। তাপ এবং তাপমাত্রা কি? কখনোই সেম না। তাপ হচ্ছে শক্তি আর তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে। তাহলে তাপমাত্রা কি? তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। দেখেন আগেরটা কি ছিল? শক্তি। আর এটা কি? তাপীয় অবস্থা যা নির্ধারণ করে। কি নির্ধারণ করে? কি নির্ধারণ করে? বস্তুটি অন্য বস্তুর সাথে, ধরেন এইটার তাপমাত্রা আমরা হিসাব করতেছি, এটা হচ্ছে আমাদের এ বস্তু আর এইটা হচ্ছে আমাদের আর একটা বস্তু বি। এরা একজন আরেকজনের সাথে কন্ট্যাক্টে আসছে, যে কন্ট্যাক্টে আসছে। এখন দেখেন অন্য কোনো বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে গেলে মানে কি নির্ধারণ করবে? তাপীয় সংস্পর্শে গেলে তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে, এটা নির্ধারণ করে। অর্থাৎ মনে করেন এ বস্তুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস আর বি বস্তুর তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। যখন তাদেরকে কাছাকাছি আনা হবে তখন এই যে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ প্রবাহিত হবে। তার মানে এই যে 30 ডিগ্রি যে তাপমাত্রার বৈশিষ্ট্যটাকে নির্ধারিত হবে যে বস্তুটা তাপ ছাড়বে নাকি তাপ গ্রহণ করবে। সেম 30 ডিগ্রির বস্তু যখন আরেকটা বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে আসবে যেটার তাপমাত্রা 40 ডিগ্রি, তখন কি হবে? তখন 40 থেকে 30-এর দিকে তাপ প্রবাহিত হবে। অর্থাৎ এ বস্তু এক সময় তার চেয়ে লোয়ার তাপমাত্রার বস্তুর সাথে যখন সংস্পর্শে যায় তখন তাপ হারায়, আর সেম বস্তু যখন তার চেয়ে উচ্চ তাপমাত্রার বস্তুর সাথে সংস্পর্শে যায় তখন তাপ গ্রহণ করে। তাহলে একই বস্তু তাপ ছাড়তেও পারে, তাপ গ্রহণ করতে পারে। কিসের উপর নির্ভর করে? তাপীয় সংস্পর্শে কার সাথে সে গেছে, তাপীয় সংস্পর্শে কার সাথে গেছে, এই কথাগুলো এখানে লেখা আছে, যা নির্ধারণ করে যে বস্তুটা তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে। ফিক্স করে বলা যাবে না যে এই বস্তু সবসময় তাপ ছাড়বেই গ্রহণ করবে বা গ্রহণ করবে, এরকম কিছু বলা যাবে না। কিসের উপর নির্ভর করে? কার সাথে সে তাপীয় সংস্পর্শে গেছে। বোঝা গেছে কিনা কথা? মনে করেন যে আমাদের কাছে দুইটা বস্তু আছে, এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু।
এ বস্তুর মধ্যে ধরেন কোনোভাবে আমরা চিন্তা করতেছি, কল্পনা করতেছি, এ বস্তুর মধ্যে তাপ হচ্ছে 500 জুল এবং এ বস্তুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। বি বস্তুর ভিতরে তাপ আছে মনে করেন 600 জুল। বি বস্তুর ভিতরে তাপ আছে কত? 600 জুল এবং এটার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দুটা বস্তুর সাইজ এবং শেপ আলাদা আলাদা। এটাকে মনে করুন এই যে এরকম এব্রো থেব্রো টাইপের একটা বস্তু। তাহলে এখানে হচ্ছে 500 জুল আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 600 জুল আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 600 জুল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আপনি কমন সেন্স থেকে উত্তর দেন তো। আচ্ছা, কমন সেন্স রাখেন আগে, এখান থেকে উত্তর দেন। এটা হচ্ছে একটা বস্তু যা হচ্ছে এ, আর এটা হচ্ছে আরেকটা বস্তু বি। এখানে হচ্ছে 600 জুল তাপ আছে আর এইখানে 100 জুল তাপ আছে। তো কোনটা থেকে কোনটাতে তাপ যাবে? এ থেকে বিতে যাবে নাকি বি থেকে এতে আসবে? উত্তর দেন তো। এ থেকে বিতে যাবে নাকি বি থেকে এতে আসবে? এ থেকে কি বিতে যাবে তাপ নাকি বি থেকে এতে যাবে? কারো কারো মনে হবে যে 600 জুল এখানে বেশি এখানে কম, তাই বেশি থেকে কমের দিকে তাপ আসবে, বেশি থেকে কমের দিকে, অর্থাৎ এ থেকে বি এর দিকে। এটা হচ্ছে অনেকেরই আনসার থাকবে। এই আনসারটা হচ্ছে ভুল, এ থেকে বিতে আসবে না। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে যেহেতু এ থেকে বিতে আসবে না তার মানে অবশ্যই বি থেকে এতে যাবে। এটাও ভুল। এখানে কোনটা থেকে কোনটাতে তাপ যাবে সেটা আমি বলতেই পারবো না, বলতে পারবো না, বলতে পারবো না। ঠিক আছে, কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাবে সেটা আমি কি করতে পারবো না, বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমাকে তাপমাত্রা দেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত কি দেওয়া হচ্ছে? তাপমাত্রা দেওয়া হচ্ছে। তাহলে তাপের আদান প্রদান কোন দিকে হবে সেটা তাপের পরিমাণ থেকে লেখা যাবে না বা বলা যাবে না। এই কথাটা একটু নোট করে রাখেন, নোটের মধ্যে লিখে রাখেন। তাপের প্রবাহ কোন দিকে হবে সেটা বস্তুর মধ্যকার তাপের পরিমাণ থেকে নির্ধারণ করা যায় না, বরং তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। আমি এখন বললাম যে এইটার তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস আর এইটার তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনি দেখেন তো তাপমাত্রা বেশি কোথায়? তাপমাত্রা এটাতে বেশি এটাতে কম, তাহলে তাপের প্রবাহ হবে এই যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে। এটার তাপমাত্রা মনে করেন টিবি আর এটা হচ্ছে টি এ, তাহলে টিবিটা কি হচ্ছে? বড় হচ্ছে, বড়টা থেকে ছোটটার দিকে যাবে, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাবে। যদিও তার তাপের পরিমাণ বেশি তারপরেও সে তাপ গ্রহণ করতে বাধ্য, কারণ কি? তার তাপমাত্রা কম। কতক্ষণ পর্যন্ত সে তাপ গ্রহণ করতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না দুইজনের তাপমাত্রা সমান হচ্ছে। ক্লিয়ার? যখন দুইজনের তাপমাত্রা সমান হয়ে যাবে অর্থাৎ টি এ ইকুয়াল টু টিবি যখন হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে, প্রসেস স্টপ হয়ে যাবে, তাপের আর আদান প্রদান হবে না। এবং এই অবস্থাকে, যখন দুইটা বস্তু একই তাপমাত্রায় থাকে তখন তাদের মধ্যে আর তাপের আদান প্রদান হয় না, এই অবস্থাকে তাপীয় সাম্যাবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম বলে। কি বলে এটাকে? তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা, বোঝা গেল? তাহলে যদি আপনার কাছে তাপীয় সাম্যাবস্থার সংজ্ঞা জানতে চায় তাহলে কি লিখবেন? তাপীয় সাম্যাবস্থা হচ্ছে এমন একটি অবস্থা যেখানে দুটি বস্তু সংস্পর্শে থাকলেও তাপের আদান প্রদান হয় না, বস্তুর ওই তাপীয় অবস্থাকে তাপীয় সাম্যাবস্থা বলে। ঠিক আছে, দুটি বস্তুকে পরস্পরের সাথে তাপীয় সংস্পর্শে আনা হলে যদি তাপের আদান প্রদান না হয়, যদি তাপের আদান প্রদান না হয় তার মানে বুঝে যাইতে হবে কি যে এই দুই বস্তুর তাপমাত্রা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। ওই অবস্থাকে বলা হয় তাপীয় সাম্যাবস্থা। ওকে, আচ্ছা, তাহলে এখানে বলেন এখন কই থেকে কই তাপ যাবে? এখানে 500 আছে, এখানে 600 আছে, কিন্তু আমি কি 500 আর 600 দেখে ডিসিশন নিতে পারবো কোথায় তাপ যাবে আর কোথায় যাবে না? না, উত্তর দিতে হবে কই থেকে? 30 থেকে আর 20 থেকে, যে এটা বেশি এটাতে কম, এখান থেকে এখানে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বেশ কিছু কথাবার্তা বললাম, আমরা তাপ বুঝলাম, তাপমাত্রা বুঝলাম, তাপীয় সাম্যাবস্থাও বুঝলাম। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা সম্পর্কে একটু জানতে হবে আমাদেরকে। শূন্যতম সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল
অফ থার্মোডাইনামিক্স। শূন্যতম সূত্র, এটা অনেক পড়ছেন, খুবই সহজ জিনিস। শূন্যতম সূত্র দেখেন, শূন্যতম সূত্র আমাদেরকে কি বলে? আচ্ছা, শূন্যতম সূত্রটা আমি একটু লিখে দিই। দুটি বস্তু পৃথক পৃথকভাবে তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকলে, লেখা বুঝতে সমস্যা হতে পারে, আমি মুখে বলে দিচ্ছি এই কারণে। পাশাপাশি দুটি বস্তু পৃথক পৃথকভাবে তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকলে প্রথম উক্ত বস্তুদ্বয় ও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকিবে। ঠিক আছে, এটাই হচ্ছে তাপগতিবিদ্যার কি সূত্র? শূন্যতম সূত্র। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এক্সাম্পল হিসাবে আমরা দেখি, দেখেন, খেয়াল করেন, আমাদের কাছে এই একটা বস্তু আছে যেটা হচ্ছে এ, এখানে আর একটা বস্তু আছে বি। এখন সমস্যা হইল এ এবং বি তাপীয় সাম্যাবস্থায় আছে কিনা আমরা টেস্ট করতে চাই। এ এবং বি তাপীয় সাম্যাবস্থায় আছে কিনা টেস্ট করতে চাই, কিন্তু তাদের দুইজনকে কাছাকাছি এনে টেস্ট করা যাবে না। মনে করেন যে দুইটার মধ্যে মারামারি আছে, মানে রিয়েকশন করে ফেলবে এরকম কিছু। এটার যে এই যে সাইড, এই সাইডের সাথে এই সাইড মিলে তো তাপীয় সাম্যাবস্থায় আনতে হবে। তো তারা মনে করেন রিয়েকশন করে কিছু একটা করে ফেলবে, তাপের আদান প্রদান করে ফেলবে বা কিছু একটা করে ফেলবে। আমরা এদেরকে টাচ করাইতে পারবো না। টাচ না করে আমাদেরকে বলতে হবে যে এ এবং বি তাপীয় সাম্যাবস্থায় আছে কি না। তার জন্য এই দুইজনের সাথে টেস্ট করার জন্য সি আর একটা বস্তুকে আমরা নিয়ে আসছি। কাকে নিয়ে আসছি? সি কে নিয়ে আসছি। ইনি হচ্ছেন সি বস্তু। এখন এ এর সাথে সি কে কাছাকাছি রাখলাম, রেখে দেখলাম যে তাদের মধ্যে তাপের আদান প্রদান হচ্ছে না। কি দেখলাম? এদের মধ্যে এ এবং সি এর মধ্যে তাপের আদান প্রদান হচ্ছে না। এই কথার মানে কি? এ এবং সি তাপীয় সাম্যাবস্থায় আছে। বোঝা গেল কিনা? এ এবং সি এর মধ্যে তাপের কোনো আদান প্রদান নাই, তার মানে এ এবং সি তাপীয় সাম্যাবস্থায় আছে। তার মানে আমরা বলতে পারবো যে এ এর তাপমাত্রা এবং সি এর তাপমাত্রা সমান বলা যায়, তাই তো? এটাই তো তাপীয় সাম্যাবস্থা। ওকে, টেস্ট শেষ। এখন আসেন, বি এর সাথে সি কে তাপীয় সাম্যাবস্থায় রাখলাম। এ কে এখন সরাই ফেলছি, কিন্তু এখন বি কে সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় রাখছি। রেখে দেখলাম একই ঘটনা, বি এবং সি তাপীয় সাম্যাবস্থায় আছে। এই কথার মানে কি? বি এর তাপমাত্রা এবং সি এর তাপমাত্রা কি হবে? সমান হবে। এখন এইটাকে চিন্তা করেন তো সমীকরণ 1, এটাকে চিন্তা করেন তো সমীকরণ 2। সমীকরণ 1 এবং 2 এর ডান সাইডে টিসি, দুইটা সমীকরণের ডান সাইড যদি সমান হয় তাহলে বাম সাইডও কি হইতে হবে? সমান হইতে হবে। ডান সাইড যেহেতু দুইটারই সমান, তাহলে বাম সাইডও কি হইতে হবে? দুইটার সমান হইতে হবে। তাহলে আমরা লিখতে পারি টি এ ইকুয়াল টু টিবি। টি এ আর টিবি যদি সমান হয়, এই কথার মানে হচ্ছে কি? এ এবং বি তাপীয় সাম্যাবস্থায় আছে। ক্লিয়ার? এ এবং বি তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে দেখেন এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা দেখেন এ আর বি কে কিন্তু টাচ করাই নাই। এর সাথে প্রথমে সি কে টেস্ট করে দেখলাম যে তারা দুইজন তাপীয় সাম্যাবস্থায় আছে। তারপরে বি এর সাথে সি কে টেস্ট করে দেখলাম যে তারা দুইজন তাপীয় সাম্যাবস্থায় আছে। যদি এরা দুইজন তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম উক্ত দুইজন অর্থাৎ এ আর বিও কি থাকতে হবে? পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকতে বাধ্য। এটাই হচ্ছে শূন্যতম সূত্র। এটা কি কমন সেন্স না? এই কমন সেন্সটাকেই বলতেছি আমরা জিরোথ ল। এটা তো আমরাই পারি, এটা আলাদা করে সূত্র দেওয়ার দরকার আছে না। সহজ জিনিস এটা। তাহলে এটাকে যখন আপনাকে লিখতে বলে যদি 2 মার্কের জন্য, তাহলে লিখবেন যে ধরি এ বি সি তিনটি বস্তু, তারপরে কি লিখবেন? এ এবং সি পরস্পরের সাথে তাপীয়
সাম্যাবস্থায় আছে, অর্থাৎ TA ইকুয়াল টু TC। আবার B এবং C পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, অর্থাৎ TB ইকুয়াল টু TC। সমীকরণ 1 এবং 2 অনুযায়ী TA ইকুয়াল টু TB, অর্থাৎ A এবং B বস্তুদ্বয় পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। শেষ। দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের জিরোথ ল। বোঝা গেল কিনা? এটা হচ্ছে কি আমাদের জিরোথ ল। আচ্ছা, এরপরে কি আছে এটা বোঝা গেল তো, তাই না? আশা করি এটা ক্লিয়ার। ওকে, এরপরে হচ্ছে তাপমাত্রা যে আমরা এখন পরিমাপ করব। তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন স্কেল আছে। সেলসিয়াস স্কেল আছে, ফারেনহাইট স্কেল আছে। বাই দ্য ওয়ে, ফারেনহাইট স্কেলের আরেকটা নাম হচ্ছে ডাক্তারদের স্কেল। মানে ডাক্তাররা যে আমাদের শরীরের তাপমাত্রা জ্বর মাপে না, জ্বর মাপে কোন স্কেল দিয়া? ফারেনহাইট স্কেল দিয়ে। তাহলে এটা মনে রাখবেন। কখনো যদি প্রশ্ন বলে যে ডাক্তারদের স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, তাহলে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। তাহলে আমরা কি বলে প্রচলিত যেসব স্কেল আছে, সেলসিয়াস স্কেল আছে, ফারেনহাইট স্কেল আছে, কেলভিন স্কেল আছে। কেলভিন স্কেল, তারপরে হচ্ছে আপনার আদর্শ গ্যাস স্কেল আছে, তারপরে হচ্ছে রোমার স্কেল আছে, আরো বিভিন্ন রকমের স্কেল আছে। আচ্ছা, এখন একটা থার্মোমিটারকেই তো স্কেল বলতেছি আমরা। তো একটা থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এগুলো আমরা পড়ে আসছি। নিম্ন স্থিরাঙ্ক কি? প্রমাণ চাপের যে তাপমাত্রায় সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক কত আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? কেলভিন স্কেল, তারপরে আছে আন্তর্জাতিক স্কেল। তো সবে যাচ্ছি না আমরা। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে, সংজ্ঞাগুলো মনে রাখবেন। নিম্ন স্থিরাঙ্ক মানে কি? প্রমাণ চাপে মানে স্ট্যান্ডার্ড প্রেসারে, প্রমাণ চাপে যেই তাপমাত্রায় বরফ গলে পানিতে রূপান্তরিত হয় বা বরফ গলা শুরু করে। প্রমাণ চাপে যেই তাপমাত্রায় বরফ গলা শুরু করে সেটাকে কি বলে? সেটাকে বলে নিম্ন স্থিরাঙ্ক। প্রমাণ তাপমাত্রায়, এগুলো বইয়ে আছে যদিও, নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক এগুলো কি বইয়ে আছে। তাহলে প্রমাণ চাপে যে তাপমাত্রায় বরফ গলা শুরু করে সেটাকে বলা হয় কি? সেটাকে বলে নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু। নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু বা হিমাঙ্ক বলে, হিমাঙ্ক। তারপর আসেন ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে? প্রমাণ চাপে যেই তাপমাত্রায় পানি ফুটা শুরু করে বা পানি ফুটতে শুরু করে তাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলা শুরু করে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটা শুরু করে। ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলা শুরু করে, 212 ডিগ্রি ফারেনহাইটে পানি ফুটা শুরু করে। রোমার স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ গলা শুরু করে, 80 ডিগ্রি রোমারে হচ্ছে পানি ফুটতে শুরু করে। আর কেলভিন স্কেলে তো আমরা জানি 273 আর হচ্ছে কত 373। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন স্কেল। এখন আমরা আরেকটা জিনিসও ছোটবেলা থেকে জানি যে কোনো স্কেলের নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের যে অনুপাত, দেখেন তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই
ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু কি হয়, ধ্রুবক। যে কোনো স্কেলের জন্য, সকল স্কেলের জন্য এটা কি হবে, এই অনুপাতটা ধ্রুবক হবে, এই অনুপাতটা ধ্রুবক হবে। ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের যে ব্যবধান, এটাকে বলা হয় মৌলিক ব্যবধান, মানে এই যে বিয়োগফল নিচের যে অংশ, সেটাকে কি বলে, মৌলিক ব্যবধান। তাহলে যে কোনো স্কেলের জন্য এই ঘটনা, মানে এইটা সব স্কেলের জন্য একই রকমের ধ্রুবক হবে, একই রকমের ধ্রুবক হবে। তাহলে খেয়াল করেন তো, আমি যদি সেলসিয়াস স্কেলের জন্য এই অনুপাতটা লিখি, তাহলে আমি কি লিখব, সেলসিয়াসের তাপমাত্রাকে সি দিয়ে প্রকাশ করলাম। সেলসিয়াসের যে নিম্ন স্থিরাঙ্ক, এটার আরেক নাম কি, নিম্ন স্থিরাঙ্কের আরেক নাম হচ্ছে বরফ বিন্দু। ঊর্ধ্ব স্থিরাঙ্কের আরেক নাম হচ্ছে বাষ্পবিন্দু। এটাকে আমরা লেখার জন্য সি মাইনাস, দেখেন সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা, সেটাকে সি দিয়ে প্রকাশ করলাম, আর থিটা, তাপমাত্রাকে দেখেন, তাপমাত্রাকে শুধু থিটা দিয়ে প্রকাশ করলাম। নিম্ন স্থিরাঙ্ককে লিখলাম থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু সবার জন্য কি থাকবে, কনস্ট্যান্ট, সব স্কেলের জন্য কনস্ট্যান্ট থাকবে। এখন যদি আমি সেলসিয়াসের জন্য লিখতে চাই, তাহলে থিটার জায়গায় লিখবো কত, সেলসিয়াস মাইনাস সেলসিয়াসের জন্য বাষ্পবিন্দু কত, বরফ বিন্দু কত, যে নিম্ন স্থিরাঙ্ক কত 0 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100, 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক আবার 0 ইকুয়াল টু, ধ্রুবক তো, ধ্রুবক থাকলে ইকুয়াল টু দিয়ে লিখা যায়। ফারেনহাইটের জন্য কি লিখবো, ফারেনহাইটের জন্য থিটার জায়গায় লিখবো এফ মাইনাস ফারেনহাইটের বরফ বিন্দু কত 32, এই যে লিখলাম 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 212, যে স্টিমের জায়গায় লিখলাম 212 মাইনাস আবার বরফের জায়গায় লিখলাম কত 32 ইকুয়াল টু কেলভিন, কেলভিন স্কেলের জন্য লিখলাম কে, নিম্ন স্থিরাঙ্ক 273, নিচে হচ্ছে ঊর্ধ্ব মাইনাস নিম্ন। যদি আমি রোমার স্কেলকে আর দিয়ে প্রকাশ করি, তাহলে আর মাইনাস কি লিখতে হবে, 80 মাইনাস 0 ইকুয়াল টু কি হবে, কনস্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে, লেখা যায়। এখন মনে করেন যে এগুলা তো 1 2 3 4টা স্কেল হইলো, আমি এখন নতুন আর একটা স্কেল বানাবো। আমি এখন কি করতে যাচ্ছি, নতুন আর একটা স্কেল বানাইতে চাচ্ছি। তো নতুন যে স্কেল বানাবো, সেই স্কেলটাকেও তো এই সম্পর্ক মেনে চলতে হবে। নতুন যে স্কেল বানাচ্ছি, সেই স্কেল হচ্ছে কি স্কেল, এক্স স্কেল। স্কেলের নাম কি, এক্স, স্কেলের নাম হচ্ছে এক্স স্কেল। তাহলে এক্স মাইনাস কি হবে, এক্সের যে ওই স্কেলের যে বরফ বিন্দু সেটা ডিভাইডেড বাই ওই স্কেলের যে স্টিম বিন্দু সেটা মাইনাস ওই স্কেলের বরফ বিন্দু। ঠিক আছে, এটা কি নতুন স্কেল। এখন এটাকে আমি রোধ দিয়ে বানাইতে পারি, আয়তন দিয়ে বানাইতে পারি, চাপ দিয়ে বানাইতে পারি, আমার ইচ্ছা আমি কি দিয়ে বানাবো এটাকে। তাহলে যদি এটাকে রোধ দিয়ে বানাই তাহলে কি হবে, আর মাইনাস আর আইস আর স্টিম মাইনাস আর আইস। যদি চাপ দিয়ে বানাই তাহলে কি হবে, পি মাইনাস পি আইস পি স্টিম মাইনাস পি আইস। যদি আয়তন দিয়ে বানাই তাহলে কি হবে, ভি মাইনাস ভি আইস ভি স্টিম মাইনাস ভি আইস। ঠিক আছে কিনা, যদি ত্রুটিপূর্ণ স্কেল হইতে পারে। এটা কি নতুন একটা স্কেল। এইটা হচ্ছে আমাদের সূত্র। এটা কখন ব্যবহার করব, এই টার্মটা সেলসিয়াসের জন্য, এটা ফারেনহাইটের জন্য, এটা কেলভিন স্কেলের জন্য, এটা হচ্ছে রোমার স্কেলের জন্য। আর এটা কখন ব্যবহার করব, এটা হচ্ছে নতুন কোনো স্কেল। নতুন স্কেল, নতুন স্কেলের মধ্যে কি কি থাকতে পারে, এটা হচ্ছে রোধ থার্মোমিটার হইতে পারে, রোধ থার্মোমিটার হইতে পারে, রোধ থার্মোমিটার হইতে পারে, এটা চাপ থার্মোমিটার হইতে পারে, এটা আয়তন থার্মোমিটার হইতে পারে, এটা ত্রুটিপূর্ণ অন্য কোনো থার্মোমিটারও হইতে পারে। ঠিক আছে, তাহলে রোধ, চাপ, আয়তন, ত্রুটিপূর্ণ যাই হোক না কেন সব কিছু আমরা এইটার ভিতরে ঢুকাই দিব। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে সবগুলা তাপমাত্রার স্কেলের মধ্যে কি সম্পর্ক। এখন যদি এটা, এখন যদি আমাকে এখান থেকে বলে যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক দেখাও, তাহলে আমি কি লিখবো, যে আমরা জানি লিখে উপরে যে 2 লাইন ছিল সেটা, তারপরে এখানে সেলসিয়াসেরটা লিখবো, তারপরে ফারেনহাইটেরটা লিখবো। এখান থেকে একটা সমীকরণ বানাইতে হবে। সমীকরণ বানানোর জন্য যে কোনো 2টা টার্ম নিতে হবে, যে কোনো 2টা টার্ম। যদি আমাকে বলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক, সেলসিয়াস এবং কি ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক যদি আমরা বানাইতে চাই,
তাহলে কি করতে হবে, সেলসিয়াসের জন্য এটা নিব, ফারেনহাইটের জন্য এটা নিব। তাহলে সি মাইনাস জিরো তো আর লেখা লাগে না, 100 মাইনাস জিরো মানে 100, ইকুয়াল টু ফারেনহাইটের জন্য লিখলাম এফ মাইনাস 32, এটাকে ভাগ করলে আসবে 180। এটাকে যদি আমরা কাটাকাটি করি, কত দিয়ে কাটবো, 0 0 2 সাইড থেকে কাটা যায়। তারপরে 2 দিয়ে যদি ভাগ করি, মানে এখানে যদি হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করি, এখানে 2, এখানেও কত 2, তাহলে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে এখানে আসবে 9, এটাকে কাটলে 5, অর্থাৎ c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। যদি আমাকে বলে সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে সম্পর্ক দেখাও, সেলসিয়াস এবং কেলভিন, সেলসিয়াসের জন্য এটা নিব c/100 ইকুয়াল টু কেলভিনের জন্য এই যে এটা 373 থেকে 273 বিয়োগ করলে 100 থাকে, 100 100 2 সাইড থেকে কাটা, তাহলে c ইকুয়াল টু k মাইনাস 273, বা k ইকুয়াল টু হবে c প্লাস 273। ঠিক আছে কিনা? সেলসিয়াস ফারেনহাইট গেল, সেলসিয়াস কেলভিন গেল। যদি আমাকে বলে সেলসিয়াস এবং রোমারের মধ্যে সম্পর্ক দেখাও, তাহলে পারবো না, সেলসিয়াস আর রোমার, সেলসিয়াস নিব, রোমান নিব। যদি আমাকে বলে ফারেনহাইট এবং রোমারের মধ্যে সম্পর্ক দেখাও, তাহলে এটা ইকুয়াল টু এটা নিব। ঠিক আছে, বোঝা গেছে কিনা? তাহলে এটা হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এখানে বেশি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন তিনটাকে একসাথে যদি আমরা মনে রাখতে চাই, তাহলে এই সম্পর্কটা মনে রাখবো। দেখেন c/5 ইকুয়াল টু কত, f মাইনাস 32/9 ইকুয়াল টু এটা ইকুয়াল টু যদি কেলভিন দেই আমরা, তাহলে পাবো c/5 ইকুয়াল টু k মাইনাস 273/5, এটা পাওয়া যাবে। ঠিক আছে, আবার যদি রোমানের সাথে নিতে চাই, তাহলে হবে r ডিভাইডেড বাই 4। এই সম্পর্কটা একটু মনে রাখবো। এটা হচ্ছে এই চারটা স্কেলের মধ্যে সম্পর্ক, এই চারটা স্কেলের মধ্যে সম্পর্ক। যদি আমাকে প্রশ্ন বলে যে অত ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কত হবে, বা অত ডিগ্রি ফারেনহাইট কেলভিন স্কেলে কত হবে, তাহলে আমি কি করবো, ফারেনহাইট ইকুয়াল টু কেলভিন বসাবো, সেলসিয়াস ইকুয়াল টু কেলভিন বসাবো। অর্থাৎ এই চারটার মধ্যে সম্পর্ক আসলে এইখান থেকে সূত্র ব্যবহার করা যাবে। কিন্তু যদি আমাকে বলে যে রোদ থার্মোমিটারের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক দেখাও, তাহলে কিন্তু আমি লিখতে পারবো না যে c/5 ইকুয়াল টু r মাইনাস ri, এটা লেখা যাবে না। এটাকে যদি ব্যবহার করতে হয়, তাহলে নিতে হবে সূত্র এখান থেকে, c/100 নিতে হবে। এটাকে যখন নিব তখন সূত্র নিতে হবে কই থেকে, এই যে এখান থেকে নিতে হবে। কথা কি বোঝা গেছে? এই যে c/5 এটা পাইছি কিভাবে, 2 দিয়ে গুণ করে তারপরে পাইছি না, 2 দিয়ে গুণ করে তারপরে 5 দিয়ে কাটাকাটি করে। এটাকে তো 2 দিয়ে গুণ করে 5 দিয়ে কাটাকাটিও করা যাচ্ছে না, ফলে এটার সাথে যখন কোনো সম্পর্ক নেওয়া হবে এদিকের, তখন শর্ট ফর্ম এই যে এটা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে শর্টকাট। লং কাট কোনটা, এটা হচ্ছে লং কাট, মেইন সূত্র। ঠিক আছে, শর্টকাট ব্যবহার করা যাবে শুধুমাত্র এই চারটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কোনো রকমের শর্টকাট ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? ওকে, এখন আসেন আমরা একটা দুইটা প্রশ্ন দেখি এখান থেকে, ম্যাথমেটিক্যাল প্রশ্ন ছোটখাটো। প্রশ্ন কি রকম করতে পারে? প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে, ধরেন কি প্রশ্ন জিজ্ঞেস করলো, আবিরের শরীরের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, ডাক্তারি হিসাবে তাপমাত্রা কত? তাহলে ডাক্তারি হিসাবে জিজ্ঞেস করছে, বা ডাক্তারি থার্মোমিটারে, ডাক্তারি মানে কোনটা মনে আছে, ফারেনহাইট। ডাক্তারি মানে কোনটা, ফারেনহাইট। তাহলে আমরা প্রশ্নে দেখতেছি দুইটা তাপমাত্রা, দুইটা স্কেলের কথা উল্লেখ আছে। 31-এর পরে ডিগ্রি সেলসিয়াস আছে, তার মানে বুঝে গেলাম সেলসিয়াস স্কেল। আর ডাক্তারি মানে ফারেনহাইট, তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের যে সমীকরণ সেটা আমাদেরকে লিখতে হবে। সেলসিয়াস ফারেনহাইট শর্টকাট থেকে নেওয়া যাবে। তাহলে সেলসিয়াস এবং কি নিলাম, ফারেনহাইট। তাহলে আমাদের বের করতে হবে ডাক্তারিটাতে কত, মানে এফ এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে, এবং সি এর মান কত দেওয়া আছে, 31। তাহলে এখানে বসাবেন 31/5 এফ মাইনাস 32/9, তারপরে আর গুণন করবেন, এটার সাথে আগে আর গুণন করে নিচ্ছি। দেখেন 5 ইন্টু এফ মাইনাস 32 ইকুয়াল টু 9 3 9 27। তাহলে এফ মাইনাস 32 ইকুয়াল টু হবে 279 ডিভাইডেড বাই 5, তাহলে এফ হবে প্লাস 32। এতটুকু কি হবে,
এটা হচ্ছে আনসার, এত ডিগ্রি ফারেনহাইট, এত ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। বোঝা গেল কিনা এটা? তাহলে খুবই সিম্পল জিনিস, আমার কাছে ক্যালকুলেটর নাই, এটা দেখে নেবেন কত আসে। ওকে, তারপরে প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়? কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল কি করে? একই পাঠ দেয়। তাহলে কোন কোন স্কেলের কথা বলতেছে? সেলসিয়াস আর ফারেনহাইট। তাহলে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট রিলেটেড এই যে ফর্মুলা সেটা লিখে ফেলবো। সেলসিয়াসের জন্য c/5 নিব, ফারেনহাইটের জন্য f-32/9। তারপরে প্রশ্নের মধ্যে কি বলছে? সেলসিয়াস এবং ফারেনহাইট সেম পার্ট দিবে, সেম পার্টকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে সি এর জায়গায়ও এক্স বসাবো, এফ এর জায়গায়ও কি বসাবো? এক্স বসাবো। তারপরে আর গুণন করবো 9x ইকুয়াল টু হবে 5x মাইনাস 160, 4x ইকুয়াল টু হবে মাইনাস ডিগ্রি সেলসিয়াস অথবা কি হবে? ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস যেই কথা, ডিগ্রি ফারেনহাইট একই কথা, কারণ কি একই পার্ট দিবে। তাহলে -40 ডিগ্রি সেলসিয়াস যেই কথা, -40 ডিগ্রি ফারেনহাইটও একই কথা, সেম পার্ট আসবে। ঠিক আছে, 40 ডিগ্রিতে সেলসিয়াসও দেখাবে 40, ফারেনহাইটও দেখাবে 40। তাহলে আমি হোমওয়ার্ক যদি দিই যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং রোমার একই পাঠ দেয়, এটা আপনারা নিজেরা করবেন। সেলসিয়াস এবং রোমার, তারপরে করবেন ফারেনহাইট এবং কেলভিন। ঠিক আছে, আচ্ছা, পারবেন এগুলা? ওকে, এখন আসেন পরের অংশে যাই, আমরা এগুলো নিজেরা করবেন। এখন আসেন পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে, পরের অংশ মুছি, একটু খেয়াল করে শুনবেন, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। একটি প্লাটিনাম রোধ থার্মোমিটার এর বরফ বিন্দু আচ্ছা, বই থেকে প্রশ্ন নেই, র্যান্ডম একটা প্রশ্ন নেই, কই গেল? একটি প্লাটিনাম রোধ থার্মোমিটার বরফ বিন্দু এবং বাষ্পবিন্দুতে যথাক্রমে 5 ওহম এবং 40 ওহম রোধ দেখায় বা দেয়। বরফ বিন্দুতে কত দেয়? 5 ওহম। বাষ্পবিন্দুতে কত দেয়? বরফ বিন্দু বাষ্পবিন্দুতে 5 ওহম এবং 40 ওহম রোধ দেয়। কোন বস্তুর সংস্পর্শে লেখাটা কি ঠিক হচ্ছে? আচ্ছা, কোন বস্তুর সংস্পর্শে 30 ওহম রোধ দেখালে বা দেখালে ওই বস্তুর প্রকৃত তাপমাত্রা কত? বস্তুর প্রকৃত তাপমাত্রা কত? আচ্ছা, এখন প্রশ্নটা খেয়াল করেন। প্রথমেই দেখছেন প্লাটিনাম রোধ থার্মোমিটার, তার মানে এই থার্মোমিটার আমাদের পরিচিত সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমারের ভিতরে পড়ে না। তার মানে এটা কোন স্কেলের ভিতরে যাবে? এক্স স্কেলের ভিতরে যাবে। এটা কোথায় যাবে? এক্স স্কেল, অর্থাৎ এই টার্মটা নিতে হবে। এই টার্ম যখন নিব তখন কি আমি এখান থেকে কোনো শর্টকাট ব্যবহার করতে পারবো? পারবো না।
বরফ বিন্দু দেওয়া আছে, বাষ্পবিন্দু। এই যে প্রথমটা হচ্ছে বরফ বিন্দু, প্রথমটা কি বরফ বিন্দু, তার মানে এটা কি এক্স আইস। পরেরটা কি বাষ্পবিন্দু, তার মানে এটা হচ্ছে এক্স স্টিম। তারপরে কোনো বস্তু সংস্পর্শে এত ওহম রোদ দেয়, এটা কি এক্স, এটা হচ্ছে এক্স প্রকৃত তাপমাত্রা। এখন এটা একটা তো বুঝলাম যে এক্স এর টার্মটা একটা আসলো, আরেকটা টার্ম তো নিতে হবে এখান থেকে। কোনটা নিব? প্রকৃত তাপমাত্রা পাওয়া যায় কই থেকে? প্রকৃত তাপমাত্রা সেলসিয়াস থেকে পাওয়া যায়, ফারেনহাইট থেকে পাওয়া যায়, কেলভিন থেকেও পাওয়া যায়। এই তিনটা হচ্ছে সাধারণত আদর্শ ধরা হয়, সেলসিয়াসটা, ফারেনহাইটেরটা, কেলভিনেরটা। এখান থেকে যে কোনো একটা নিলে হবে, যে কোনো একটা নিলেই হবে, কিন্তু বেশি প্রচলিত কোনটা? সেলসিয়াসেরটা। এই কারণে আমরা এক্স স্কেলের সাথে যেহেতু উল্লেখ করে দেয় নাই, তাহলে আমরা সেলসিয়াসেরটা নিব। যদি আমাকে বলতো যে দেখালে ওই বস্তুর প্রকৃত তাপমাত্রা কত সেলসিয়াস, তাহলে সেলসিয়াসেরটা নিতাম, ইকুয়াল টু এটা লিখতাম। যদি বলতো ওই বস্তুর তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট, তাহলে আমি ফারেনহাইটেরটা নিতাম, ইকুয়াল টু এটা নিতাম। যদি বলতো ওই বস্তুর তাপমাত্রা প্রকৃত তাপমাত্রা কত কেলভিন, তাহলে কেলভিনেরটা নিতাম, ইকুয়াল টু এটা নিতাম। বোঝা যাচ্ছে? যেহেতু এখানে কোনো স্কেলের কথা উল্লেখ করা নাই, আমরা সাধারণত সেলসিয়াসটাকে ধরে নিচ্ছি, কারণ এটা বহুল ব্যবহৃত। তাহলে এই টার্ম আর এই টার্ম আসবে, তাহলে কি আসলো? c/100, c/100 ইকুয়াল টু, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব, প্রকৃত তাপমাত্রা আসবে কই থেকে? সি থেকে। মনে রাখবেন প্রকৃতটা বা সঠিকটা আসবে সি থেকে, এফ থেকে, কে থেকে, অথবা আর থেকে। সি, এফ, কে, আর, এই চারটা থেকে প্রকৃতটা আসবে। ক্লিয়ার? মানে আর তো ধরা হয় না, এই তিনটা। সি এর যা ভ্যালু সেটা সঠিক, এফ এর যা ভ্যালু সেটা সঠিক, কে এর যা ভ্যালু সেটা সঠিক বা প্রকৃত বা নির্ভুল। ওকে, তাহলে আমাদের সঠিকটা বের করতে হবে, মানে সি এর মান বের করতে হবে। তাহলে সি ইকুয়াল টু 100, এই পাশে গিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 100টা এই যে এই পাশে এসে গুণ হয়ে গেল। এটাকে অনেক সময় দেখবেন বইয়ে আলাদাভাবে সূত্র আকারে লিখে দেওয়া থাকে, এটা কিন্তু মেন সূত্র না, মেন সূত্র এখান থেকে আসছে। আচ্ছা, এখন আসেন এক্স এর মান কত? 30 মাইনাস এক্স আইস কত? 5, আর 40 মাইনাস 5। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাবো 30 থেকে 5 গেলে থাকবে 25, নিচে আসবে 35 ইন্টু হচ্ছে কত? 100। 5 5 আবার কাটা দিয়ে দিয়েন না, 5 5 কাটিয়েন না। তাহলে 5 5 এ 25, 5 সাথে 35, 500/7, এত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে প্রকৃত। ঠিক আছে? ক্লিয়ার কিনা? ওকে, বোঝা গেল? আরেকটা প্রশ্ন নেই। আচ্ছা, আমি চাই, আমি যে এখানে এক্স লিখলাম, এক্স দিয়ে না লিখে বইয়ে লেখা দেখবেন যে আর মাইনাস আর আইস আর স্টিম, আর দিয়ে লিখছে, রোদ যেহেতু তাহলে আর দিয়ে লিখছে, তাতেও কোনো সমস্যা নাই। এক্স দিয়ে লিখলেও হবে, আর দিয়ে লিখলেও কি হবে, তাতে কোনো অসুবিধা নাই। এখন আসেন পরের প্রশ্ন। এটা মুসলাম, হ্যাঁ, সহজ প্রশ্ন ছিল এটা। পরের প্রশ্নে আসেন, পরে আরেকটা প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে একটি ধ্রুব হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার লিখি, প্রশ্ন লিখি। একটি হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার, তার মানে গ্যাস দিয়ে বানাইছে একটা থার্মোমিটার। ঠিক আছে? একটি হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার বরফ ও বাষ্পবিন্দুতে যথাক্রমে কোন ইউনিটে দিছে? 40 সেন্টিমিটার এবং 85 সেন্টিমিটার পারদ চাপ দেয়। এত সেন্টিমিটার পারদ চাপ দেয়। থার্মোমিটার বাল্বকে একটি গরম পানির থার্মোমিটার বাল্বকে একটি গরম পানির পাত্রে ডুবালে 50 সেন্টিমিটার পারদ চাপ দেখায়। গরম পানির তাপমাত্রা কত? গরম পানির তাপমাত্রা কত? ঠিক আছে? তাহলে এই হইল ঘটনা, গরম পানির তাপমাত্রা বের করতে হবে।
তো আমি এখান থেকে ইজিলি দেখতেছি যে যেহেতু গ্যাস থার্মোমিটার আমাদের পরিচিত সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমারের ভিতরে নাই, তার মানে এটা কোন থার্মোমিটার? এক্স থার্মোমিটার। বরফ আর বাষ্প, প্রথমটা বরফ পরেরটা বাষ্প, প্রথমটা বরফ তার মানে এটা হচ্ছে আইস, পরেরটা হচ্ছে বাষ্প তার মানে এটা হচ্ছে স্টিম। পারদ চাপ দেয়, থার্মোমিটারের বাল্বটিকে একটি গরম পানির পাত্রে ডুবালে এত মিটার পারদ চাপ দেয়। এটা কি? এটা হচ্ছে এক্স, দেখায় গরম পানির প্রকৃত তাপমাত্রা কত বা গরম পানির তাপমাত্রা কত। তার মানে কি গরম পানির তাপমাত্রা কই থেকে পাওয়া যাবে? হয় সি অথবা এফ অথবা কে। তো প্রচলিত হিসাবে আমরা কোনটা নিব? সি নিব আর এক্স নিব। তাহলে আগের মতো সূত্র লিখলাম, এটা নিলাম, যেটা তো লিখা লাগে না। এক্স এর জায়গায় দেখেন তো এটা কি পারদ চাপ না? আমি চাইলে এক্স দিয়ে লিখতে পারি, আমি চাইলে পি দিয়ে লিখতে পারি, যেহেতু এটা চাপ। তাহলে পি মাইনাস পি আইস, পি স্টিম মাইনাস পি আইস, এতে কোনো সমস্যা নেই। আমি পি দিয়ে লিখতে পারবো, আমি চাইলে থিটা দিয়ে লিখতে পারবো, আমি চাইলে এক্স দিয়েও লিখতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, বইয়ে এইভাবে লিখে দেখলে কনফিউজ হয় না, যে কোনো জিনিসে লিখা যাবে, কোনো সমস্যা নাই। সি 100 এখানে গুণ হয়ে যাবে, তাহলে ব্র্যাকেটের ভিতরে এটা তো থাকবে সাথে 100। এই লাইন থেকে দেখবেন বইয়ে অঙ্ক করা শুরু করে, কিন্তু এই লাইন আসলো কই থেকে? এটা হচ্ছে আমার মেইন থিওরাম। ঠিক আছে, এটা হচ্ছে মেইন থিওরি। তাহলে এখন আসেন আমরা ফর্মুলা লিখে দিই। স্টিম কত? 85 দেখায়। এখন আবার বুদ্ধি করে সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাইতে চেষ্টা করেন না, বা নেওয়ার দরকার নাই। কারণ কি দুইটা ইউনিট সেম ইউনিটে আছে, এদেরকে কনভার্ট করার কোনো দরকার নাই। হ্যাঁ, 85 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত ছিল? 40, আর পি কত ছিল? 50 দেখাচ্ছিল, তাই না? তাহলে 50 মাইনাস 40, উপরে থাকবে 10, 40 আর হইল 45 ইন্টু হচ্ছে কত? 100 সামথিং ডিগ্রি সেলসিয়াস চলে আসবে আমার আনসার। বোঝা গেল কিনা? তাহলে এখন বলেন, যে কোনো জানা হোক অজানা থার্মোমিটার হোক, আপনাকে যদি প্রশ্ন দেয় তাহলে আপনি পারবেন কিনা? এখান থেকে জাস্ট কি করতে হবে? দুইটা অংশ সিলেক্ট করতে হবে, যে কোনো দুইটা পার্ট সিলেক্ট করবেন, কাজ শেষ। ঠিক আছে, বুঝতে পারছেন? সহজ না? একদম সহজ। লাস্ট একটা কোয়েশ্চন, হ্যাঁ এটা হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, না হোমওয়ার্ক না, করে দিই। লিখেন, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে 5 ডিগ্রি সেলসিয়াস এবং ফুটন্ত বাষ্পে ফুটন্ত জলীয় বাষ্পে 102 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখায়। এই থার্মোমিটারটি কোনো বস্তুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস দেখালে বস্তুটির প্রকৃত তাপমাত্রা কত? আচ্ছা, এখন যদি আমাকে ত্রুটিপূর্ণ বলে না দিত, যদি জাস্ট বলতো যে একটি থার্মোমিটার গলিত বরফে 5, ফুটন্ত বাষ্পে 102, এতটুকু লেখা থাকলেও আমি বুঝে যাইতাম যে এটা ত্রুটিপূর্ণ। কেন বুঝে যাইতাম বলেন তো? কারণ হচ্ছে কি জানেন, এই যে গলিত বরফে কত দেখানোর কথা? 0 দেখানোর কথা, দেখাচ্ছে 5। ফুটন্ত বাষ্পে 100 দেখানোর কথা, দেখাচ্ছে 102। তার মানে এটার মধ্যে ঝামেলা আছে, এটা ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণের জন্য কোনটা টার্ম নেই? আমরা এক্স এর এই টার্ম নেই। প্রকৃত তাপমাত্রার জন্য নিব এই যে সেলসিয়াসেরটা। কারণ কি প্রশ্নে এই যে সেলসিয়াস স্কেলের উল্লেখ করা আছে এই কারণে। তাহলে আমরা নিলাম C/100। ঠিক আছে, আচ্ছা, তো সি এর মান হচ্ছে আমাদের আনসার। 100টা এই পাশে চলে যাবে। স্টিম কত? স্টিমে কত দেখায়? 102 মাইনাস আইসে দেখায় কত? 5, আর এক্স হচ্ছে কত দেখাচ্ছে? যে 40 ডিগ্রি দেখাচ্ছে, তাই না? তাইলে এটা হচ্ছে 40 মাইনাস 5, এই যে 100, এই 100 এখানে গুণ হয়ে যাবে, তাই না? এই যে 100 যত আসবে তত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে প্রকৃত আনসার। ওকে, তাহলে তাপমাত্রা স্কেল সম্পর্কে আশা করি আর কোনো সমস্যা হবে না কোনো দিনও। বইয়ে যত অঙ্ক আছে সবগুলো এখন পারার কথা। ক্লিয়ার? বইয়ে যত অঙ্ক আছে এখন সবগুলা আপনাদের পারার কথা, তাপমাত্রার স্কেল রিলেটেড যত প্রশ্ন আছে।
আচ্ছা, আর আরেকটা হচ্ছে পড়াবো, এটা পরে করাবো, এটা হচ্ছে ডেল্টা ফ্যাক্টর একটা জিনিস আছে। ডেল্টা ফ্যাক্টর যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আরেক রকমের অঙ্ক করতে হয়, সেটা আমরা পরের লেকচারে আলোচনা করবো। এই লেকচারে এতটুকু থাকুক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।